হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের বোনাস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি তোমরা কিন্তু জানো আমাদের যে অনলি জাপানিজ চ্যানেল রয়েছে এখানে কিন্তু মেইন সিরিজটা হচ্ছে জুজুৎসু কাইজেনের মানগা, এবং জুজুৎসু কাইজেনের মানগা শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা আরেকটা সিরিজ শুরু করেছি কিংডম অফ রুইন, যেটা অসাধারণ একটা সিরিজ। আমি পার্সোনালি ফ্যান হয়ে গিয়েছি সিরিজটার। এর সাথে কাগুরাবাচি সিরিজটা আমরা শুরু করেছি। কাগুরাবাচি সিরিজটা আমরা রেগুলারলি আনতে পারছি না, এটার জন্য আমি খুবই দুঃখিত। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে কাগুরাবাচি একটা অনগোয়িং সিরিজ, এটা রেগুলারলি বের হয় না। আরেকটা প্রবলেম হচ্ছে স্ট্রাইক খাওয়ার ভয় থাকে, ওরা বেছে বেছে খুঁজে খুঁজে বের করে স্ট্রাইক দেয়। আরেকটা প্রবলেম হচ্ছে কাগুরাবাচির ভিডিও হিন্দিতে একেবারেই অ্যাভেলেবল নেই, তো এর জন্য কাগুরাবাচির স্ক্রিপ্ট করা অনেক ডিফিকাল্ট। আর এখানে লক্ষ্য আমাদের জুজুৎসু কাইজেনের স্ক্রিপ্ট রাইটার এবং কাগুরাবাচির স্ক্রিপ্ট রাইটার আলাদা। কাগুরাবাচির স্ক্রিপ্ট রাইটার আমি নিয়েছি তোমাদের মধ্যে থেকে একজনকে, মানে আমাদের র্যান্ডম অ্যানিমেশন এবং অনলি জাপানিজ দুটোই কিন্তু চলছে তোমাদের মতো সাধারণ দর্শকদের পাঠানো স্ক্রিপ্টে। মানে আমাদের টিমের কিন্তু 5 জন লোক রয়েছে মোট, যারা তোমাদের মতো সাধারণ দর্শক থেকে আমাদের সাথে টিমে জয়েন করেছে। তো বুঝতে পারছো র্যান্ডম গ্রুপ কিন্তু অডিয়েন্সের চ্যানেল। তো যাই হোক, আমি বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি কাগুরাবাচির ভিডিওতে যাব। তবে তার আগে ছোট্ট একটা তোমাদেরকে উপদেশ দিই, সেটা হচ্ছে আমি যদিও এখানে এইসব চ্যানেলে অনেক ধরনের সিরিজ এক্সপ্লেন করি, তার বাইরেও কিন্তু আমি মাঝে মাঝে সিরিজের মেন এপিসোডটা দেখি, কারণ ভিডিও বানাতে গেলে আমাদের ওই এপিসোডটা ডাউনলোড করতে হয়। স্পেশালি তুমি যদি জুজুৎসু কাইজেনের যে সিরিজটা রয়েছে, আমি তোমাকে রিকোয়েস্ট করবো জুজুৎসু কাইজেন একেবারে প্রথম থেকে আবারও তুমি হিন্দি ডাব যে ভার্সন রয়েছে সেটা দেখবে। তুমি দেখবে এত মজা পাবে ভাই, এক্সপ্লেনে তুমি 10% মজা পাও। তুমি জাস্ট জানতে পারো জুজুৎসু কাইজেন এখনো রানিং চলছে, তোমরা চেষ্টা করবে জুজুৎসু কাইজেনের রানিং এপিসোডগুলো দেখার জন্য। স্পেশালি হিন্দি পেলে তো কথাই নেই। তো তোমরা আমাদের কাছ থেকে জাস্ট আইডিয়াটা নেবে, কিন্তু অ্যাকচুয়ালি যে সিরিজই আমরা চালাই না কেন সেটার মেন ভিডিও দেখার চেষ্টা করবে। বিশ্বাস করো ভাই, মেন ভিডিও দেখার একটা আলাদা মজা, ওইটা আমি বলে বোঝাতে পারবো না। আর হিন্দি ডাবড হলে তো কথাই নেই, ইন্ডিয়ানরা সিরিয়াসলি একটা মাল, ওরা যে ডাবিং করে রে ভাই, যে কোনো নর্মাল জিনিসকে অন্যরকম করতে পারে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওগেন দ্য ককরোচেস। ওগেন দ্য ককরোচেস তুমি যদি ফ্রান্সের ভার্সন দেখো কিছুই বুঝবা না, বালটাও ভালো লাগবে না। বাট যদি তুমি ইন্ডিয়ান ভার্সন দেখো, হে অলিভিয়া ভাই মে আগে উঠালে রে বাবা, ওগেন ককরোচের কিন্তু আমি বিগ ফ্যান। তো যাই হোক, এবার চলো কাগুরাবাচির 9 নম্বর এপিসোড শুরু করি, এবং এখন থেকে আমি চেষ্টা করবো প্রতিদিন কাগুরাবাচি রাখার জন্য, না পারলে অন্তত 2 দিন গ্যাপে গ্যাপে আমি কাগুরাবাচি আনার চেষ্টা করবো। আর মাত্র 3টা চ্যাপ্টারই আছে, তো শুরু করি। তো এই পর্বের শুরুতে আমরা শিবা এবং আজামিকে একটা গাড়িতে দেখতে পাই। শিবা আর আজামিকে তো চেনো, শিবা হচ্ছে আমাদের চিরোর কাকা, আর আজামি হচ্ছে ওই যে নতুন একজন আসলো কয়েক পর্ব আগে, সেও আর কি শিবার খুব ভালো বন্ধু, মানে নায়কদের পক্ষের। তো এই দৃশ্যটা মূলত ফ্ল্যাশব্যাক, মানে কিছুক্ষণ আগের কাহিনী, যখন সোজো নামের ওই ভিলেনটা চিরোকে খুঁজছিল। তো আজামি তখন বলছিল শিবাকে সোজোর কাছে একটা মিস্ট্রি কাটানা আছে, আর এটা আমরা আগে থেকে জানতাম যে সোজোর কাছে যে মিস্ট্রি কাটানা রয়েছে সে চিরোর ব্যাপারে জানতে পারলে অবশ্যই কিছু করবে, চিরোর কাটানাটা পাওয়ার চেষ্টা করবে। তো শিবা তখন বলে আমার তো সোজোকে দেখে মনে হচ্ছে ওরা কামোনাবি গ্রুপের সাথে লড়াই করার চেষ্টা করছে। কামোনাবি গ্রুপটা সম্পর্কে তোমাদেরকে মনে আছে, ওটা হচ্ছে আজামিদের গ্রুপ, যারা এইসব কাটানা উদ্ধার করতে চায় এবং এই দেশ থেকে অরাজকতা সন্ত্রাসী দূর করতে চায়। তো আজামি বলে হ্যাঁ এটাও হতে পারে। আর এর সাথে আজামি আবারও বলে ওদের কাছে পিওর কমন মিস্ট্রি কাটানা আছে যেটা খুবই ডেঞ্জারাস, আর এর জন্য ওদের আত্মবিশ্বাস আছে যে ওরা আমাদেরকে হারাতে পারবে। তো এই জন্য আমি চাই চিরো কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাক, শান্ত হয়ে যাক, কারণ এই মুহূর্তে চিরো যদি ওর সামনে পড়ে চিরো হ্যান্ডেল করতে পারবে না। শিবা তখন চিৎকার করে বলে না তুমি ওকে বাচ্চা মনে করতে পারো না, বাচ্চা হলেও এই লড়াই করতে পারবে। আজামি তখন বলে ভাই তুমি বুঝতে পারো না, এর জন্য আমি ওকে শান্ত থাকতে বলছি, লড়াই করতে পারে বলেই তো ওকে শান্ত থাকতে বলছি, একটা উপযুক্ত সময় লড়াই করুক, এখন নয়। আর এরপর আজামি আরো বলে তোমার কোনো ধারণাই নেই ওই মিস্টিক্যাল কাটানার কত পাওয়ার। আর তখনই শিবা আজামিকে কথার মধ্যে বলে এই জায়গায় এত ভিড়। আজামি এর উত্তরে বলে হ্যাঁ এখানে অনেক ভিড়। তো শিবা তখন বলতে শুরু করে দেখো যখন কমার্শিয়াল অয়েল শুরু হয়েছিল সেটার এক্সিবিশন হয়তো এখানে হচ্ছে বা ওটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি সত্যি কথা এই জায়গাটা বুঝতে পাইনি, এই জন্য এভাবে বলছি। তো তখন ওই ভিড়ের মধ্যে আমরা একটা বাচ্চাকে দেখি, এবং ব্যাকগ্রাউন্ডে আজামি তখন বলে যারা এখানে ভিজিট করছে এই এক্সিবিশনের সবাই কিন্তু রুকাহারাকে একজন নায়ক হিসেবে দেখে। রুকাহারা মানে হচ্ছে আমাদের নায়ক চিরোর বাবা আর কি, কারণ রুকাহারা ওই মিস্ট্রি কাটানোর জন্যই ওই যুদ্ধটা বন্ধ হয়েছিল। তো চিন্তা করো ওর কাটানোর জন্য যদি এত বড় একটা যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলে ওই দুইটা মিস্ট্রি কাটানার যদি এই শহরে যুদ্ধ হয় চিরো ভার্সেস সোজো, তাহলে এখানে কি অবস্থা তৈরি হবে। তো এখানে দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা দেখি গত পর্বের লাস্টে যে আমরা দেখেছিলাম যে আমাদের চিরো রেডি হয়েছে এবং বলে N10 মানে ওর তরলের প্রাইমারি অ্যাটাক, তো সেই হিসেবে চিরো আর সোজো যুদ্ধ করছিল। তো তখন চিরোর মাথায় অনেক ধরনের চিন্তা আসতে থাকে যে আমি এখানে রয়েছে, সোজো এই জায়গা সম্পর্কে কিভাবে জেনে গেল। আর সোজো সরাসরি
আমার কাছে কিসের জন্য এসেছে, আর ওর কাছে কুরেগাম ওই তরোয়ালটা কিভাবে এলো, আর সোজো কি সরাসরি ওই হিসাকো শয়তানটার সাথে জড়িত। আবার এদিকে সোজোর মাথায় বিভিন্ন চিন্তা ঘুরবার কাজ ছিল। তো যাই হোক, চিরো তখন বলে ওঠে এইসব প্রশ্নের উত্তর আমি খুব শীঘ্রই জানতে পারবো, সবকিছু খোলাসা করব, আর এটা হবে আমার বাবার জন্য। আর সোজো তখন বলে হে, আমার কাছে একটা মিস্ট্রি কাটানা আছে, তবে এটা সম্পর্কে আমি খুব বেশি যাই না, ফুল পাওয়ার সম্পর্কে যাই না। তো সোজোর মাথাও তখন চিন্তা আসতে থাকে যে আমি আমার মিস্ট্রি কাটানা দিয়ে অ্যাটাক করলাম, ও কোনো আঘাত পেল না কেন, ওর কাছে যে মিস্ট্রি কাটানা রয়েছে এটাই কি ওই কাটানার শক্তি যে আঘাত আটকে দেয়। আর তখন আমাদের চিরোকে দেখানো হয়, চিরো বলে ও শুধুমাত্র আমার মিস্ট্রি কাটানার প্রতি আকর্ষণ কেন, ও কি তাহলে চারকে ধরতে আসেনি। আর তারপরে আমরা দেখতে পাই সোজো এবং চিরো দুজনেই রাস্তায় বেরিয়ে আসে, যাতে আর কি তোমার ওই হিনার দোকানটার ক্ষতি না হয়, গরিব মানুষের দোকান। তো এখানে ওরা মারামারি করতে থাকে। আর তখন আমরা দেখি চিরো আক্রমণ করে কুরো দিয়ে, কুরো সম্ভবত ওর তরলের একটা পাওয়ার, আর সোজো আক্রমণ করে ইউ দিয়ে, আর এটা হচ্ছে ওর তরলের পাওয়ার। তো এখানে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কুরো গামো সোয়ার্ড তিনটে উপাদান নিয়ন্ত্রণ করে। তো সোজো যখন আক্রমণ করবে তখন সে বজ্রপাত ব্যবহার করবে, আর ইউদে যখন আক্রমণ করবে তখন বরফ বেরোবে। আর এখানে আমরা দেখতে পাই সোজো ইউদে প্রথমে আক্রমণ করে, কিন্তু আমাদের চিরো করে কি তার কাটানা দিয়ে এন10 ইউজ করে সেই বরফ কেটে দেয় এবং উল্টো সোজোর উপর আক্রমণ করে, এবং সাথে সাথে সোজোর উপর একটা স্ল্যাশ অ্যাটাক করে দেয়। আর চিরোর এই স্ল্যাশ অ্যাটাকটাকে তুমি শোরকুনার যে ডিসমেন্টাল অ্যাটাক রয়েছে সেটার সাথে তুলনা করতে পারো, কিন্তু সোজো সেই অ্যাটাকটাকে রুখে দেয়। কিন্তু ওই সুযোগে চিরো করে কি এক মুহূর্তে ছোট আরেকটা কাটানা সোজোর দিকে ছুড়ে দেয়, কিন্তু সোজোর সেই কাটানটাও রুখে দেয়। কিন্তু ওই সুযোগে চিরো করে কি পেছনে চলে আসে এবং পেছন থেকে আক্রমণ করে। বাট সোজো খুবই শক্তিশালী, সে পেছনে না ঘুরেই পেছন থেকেই চিরোর আক্রমণটা আটকে দেয় এবং বলে এটুকুই তোমার পাওয়ার। আর একটা সত্যি কথা বলি, রুকুহারাকে আমি মন থেকে অনেক সম্মান করি, কারণ ও যতগুলো কাটানা বানিয়েছে সবগুলো অনেক ভালো ছিল এবং ওর লেভেল অব্দি আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। আর আমি রুকুহারা সম্পর্কে সকল বক্তব্য শুনেছি, সকল গল্প শুনেছি, সকল বই পড়েছি, ওকে আমি অনেক বিশ্বাস করি। আর এরপরে আমরা দেখি সোজো পিছনে একটা অ্যাটাক করে দেয়, আর ওই অ্যাটাকে চিরো সোজো থেকে দূরে সরে যায় আর ভাবতে থাকে ও তো দেখতে পাচ্ছি অনেক বেশি ভালো শক্তিশালী। আর ওদিকে হিনাও চার কি করছে, ওদের পালানোর জন্য এটা সবচেয়ে ভালো সময়। আর তখনই আমাদের হিনাও আর চারকে দেখানো হয়, হিনাও চারকে বলে এখনই আমাদের এখান থেকে পালাতে হবে। চার বলে আচ্ছা ঠিক আছে। আর এখানে আমরা চিরো আর সোজোর লড়াই দেখতে থাকি। চিরো ভাবতে থাকে সোজো অনেক বেশি পাওয়ারফুল, আর তখন চিরো ভাবে আমার কাছে আর কোনো অপশন নেই, লড়াই আমি যদি সার্ভাইভ করতে চাই আমাকে নিশিকোকে ব্যবহার করতেই হবে। নিশিকোর ব্যাপারটা বোঝাই, চিরোর কাছে যে তরোয়াল রয়েছে ওটা সর্বশেষ সবচেয়ে শক্তিশালী পাওয়ারটা হচ্ছে নিশিকো, কিন্তু সমস্যাটা হচ্ছে নিশিকো পাওয়ারটা শুধুমাত্র একবার ব্যবহার করতে যায়, কিন্তু এর আগের লড়াই আমাদের চিরো অনেকবার নিশিকো ব্যবহার করে ফেলেছে, তো এখন সর্বোচ্চ একবার নিশিকো ব্যবহার করতে পারবে। আর এদিকে সোজো বলে ও জেনারেলি চিরোকে চেনে না, চিরোকে ও যে রুকুহারার ছেলে বা ওর পরিচয় কিছু যায় না। সে বলে এই বাচ্চার কাছে একটা মিস্ট্রি কাটানো রয়েছে, আমি যাই না এই বাচ্চাটার কাছে মিস্ট্রি কাটানো কই থেকে এলো। আর তখন চিরো সোজোকে বলে আচ্ছা আমি কি তোমাকে এর জন্য এখন বলবো, তোমার সামনে এখন আমি ডিসক্রাইব করবো কিভাবে এসলো। তখন সোজো বলে আচ্ছা তুমি বলো না, তুমি যে এভাবে কাটানা এদিক ওদিক ঘোরাচ্ছ এর কারণটা কি, আমি কি জানতে পারি যে তুমি কি আসলে এই কাটানাটা ডিজার্ভ করে এটা হাতে রাখার যোগ্য তুমি। আর তখনই আমরা চিরোর বাবার মুখটা দেখতে পাই ব্যাকগ্রাউন্ডে, এবং চিরো বলে হ্যাঁ আমি অবশ্যই যোগ্য, এবং এই কাটানা আমার কাছে এজন্যই রয়েছে আমি শয়তানদের মারতে চাই, দুর্বলদের বাঁচাতে চাই। আর তখন সোজো বলে আর আমি যা ভেবেছিলাম, আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে, সবাই রুকুহারাকে নায়ক মনে করে, ওকে হিরো বলে অপমান করে, কিন্তু ব্যাপারটা এরকম নয়, তুমি কি জানো একটা কাটানা কেন তৈরি হয়। আর তখনই সোজো তার কাটানা ইউজ করার জন্য রেডি হয়ে যায় এবং বলে ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি যে কাটানা কেন তৈরি হয়েছে। তো চিরো এটা থামানোর চেষ্টা করে, কিন্তু সোজো বলে দেখো একটা মিস্ট্রিক কাটানা হচ্ছে আলটিমেট সোর্স অফ পাওয়ার। আর এরপর আমরা সোজোকে রাস্তায় দেখি এবং সে করে কি ইলেকট্রিক ডিসচার্জ করে, মানে ওর যে কাটানার পাওয়ার ইলেকট্রিক ডিসচার্জ বা মনে করে বজ্র আনার, এবং সে বলে এই কাটানা পৃথিবীতে এসেছে শুধুমাত্র মানুষের জীবন নেওয়ার জন্য, তো এই কাটানা যে উদ্দেশ্যেই বানাক সে অবশ্যই হিরো নয়। আর এদিকে আমরা আজেমি আর শিবাকে দেখি, যারা দুজন ওটা নিয়েই টেনশন করছিল যে দুইজন মিস্ট্রি কাটানা হোল্ডার, মানে দুইজন কাটানার মালিক যদি একসাথে ফাইট করে তাহলে এই শহরে অনেক সাধারণ মানুষের জীবন যাবে, কারণ এইসব কাটানায় আলটিমেট পাওয়ার রয়েছে, এবং রুকুহারার মান সম্মান ধুয়ে যাবে যে রুকুহারা এই কাটানাগুলো তৈরি করেছিল সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য, কিন্তু এই কাটানার লড়াই যদি এই ভরার শহরে হয় উল্টো সাধারণ মানুষের প্রাণ যাবে। আর এদিকে আমরা দেখি সোজো তার একটা অ্যাটাক ইউজ করে এবং চিৎকার করে বলে কি পাওয়ার এই অস্ত্রের, এই অস্ত্র অনেক ভয়ঙ্কর অনেক অসাধারণ। আর এরপর সোজো কারিকে একটা মাল্টি ডাইমেনশনাল ডিরেকশন ব্যবহার করে এবং তার মেন অ্যাটাক ইউজ করে, কিন্তু ওখানে আশেপাশে অনেক মানুষ ছিল যারা ওই অ্যাটাকে মারা যেতে পারতো। আর তখনই আমরা দেখি সোজো আশ্চর্য হয়ে যায়, কারণ চিরো যেটা করেছে ওই পুরো অ্যাটাকটা নিজের উপর নিয়েছে, একটা সাধারণ মানুষের ক্ষতি হতে দেয়নি। তো সোজো তখন বলে আরে তুই কি বোকা সোডা নাকি, এটা তুই কি করলি। চিরো তখন বলে তোমার এই কাটানার পাওয়ার একটা লাইটনিং এর মতো কাজ করে, আর এই সবগুলো ইলেকট্রনের এনার্জি বর্তমানে আমার কাছে চলে এসেছে এবং আমার কাটানা তোমার এই সম্পূর্ণ পাওয়ার শুষে নিয়েছে। তো সোজো তখন ভাবতে থাকে তাহলে ওর কাটানার থান্ডার পাওয়ারও রয়েছে না, ওর ভয়ঙ্কর কিছু রয়েছে। আর তখন আমরা সোজোকে দেখি সে কাটানা দিয়ে আরো একবার অ্যাটাক করার চেষ্টা করে আর বলে তুমি কি ভাবছো তুমি তোমার ওই কাটানা দিয়ে আমাকে হারাতে পারবে। তো তখন চিরোর উত্তর বলে আমি না,
তুমি আরেকবার এই অ্যাটাকটা করার চেষ্টা করে দেখো তো, আমাকে পারো নাকি আরেকবার অ্যাটাক করতে। সোজো বলে অফকোর্স হয় না। এরপর সোজো করে কি আরেকবার সেম ওই ইলেকট্রিক বা থান্ডার অ্যাটাকটা করতে যায়, বাট এবারও দেখতে পেয়ে ওর কাটানায় কোনো সেই পাওয়ার নেই, সে পাওয়ার চলে গিয়েছে। তো সোজো আশ্চর্য হয়ে যায়, বলে এটা কি হলো। তো তখন আমরা জানতে পারি সোজো যে অ্যাটাকটা করেছিল সেটা অনেক শক্তিশালী একটা অ্যাটাক ওই কাটানার, এবং ওই অ্যাটাকটা তুমি বারবার যে রেগুলার করতে পারবে তা না। একবার যদি তুমি অ্যাটাক করো ওই কাটানটা রিচার্জ হতে তার কিছু সময়ের প্রয়োজন হয়। মানে জিনিসটা আমি কিভাবে বলবো, ধরো একটা টর্চ লাইটের মতো, তুমি টর্চ লাইটের আলো জ্বালালে চার্জ শেষ হয়ে গেলে আবার তো চার্জ দিতে হবে, এরকম মানে টানা ইউজ করতে পারবে না। আর চিরো তখন বলে আমি আমার বাবার কাছ থেকে এটা শিখে নিয়েছিলাম যে একটা কাটানা কিভাবে প্রপারলি ইউজ করতে হয়, কখন কোন পাওয়ার ইউজ করতে হবে। আর তারপর সোজোর উদ্দেশ্যে বলে তবে হ্যাঁ তুমি আর কিছু পাও না পারো, অনেক স্টাইলের সাথে কথা বলতে পারো। আর তখন সোজো চিরোকে বলে তুমি পার্টনা বন্ধ করো, নিজেকে শক্তিশালী দেখানো বন্ধ করো, তুমি তো সঠিকভাবে কিছু জানোই না, তুমি কোনো কাজেরও নাও, আর তুমি তো ঠিক মতো এখন দাঁড়াতেও পারছো না। আর তখন আমরা দেখতে পাই চিরো পড়ে যেতে থাকে আর ভাবতে থাকে আসলে কি আমি হেরে যাচ্ছি, আমি কি এখন হেরে যাব, নাকি আমাকে বাঁচাতে এখন কামনা গ্রুপ এখানে চলে আসবে। কিন্তু কারো অপেক্ষা করলে আমার চলবে না, এই মুহূর্তে আমার লাস্ট ট্রাইটা আমার করতেই হবে, এবং আমার লাস্ট অ্যাটাকটা হবে নিশুকে অ্যাটাক। আর তখনই চিরো করে কি তার সবচেয়ে শক্তিশালী যে অ্যাটাক নিশিকো সেইটা সমন করে, সেই অ্যাটাকটা সমন করে। বুঝতেই পারছো নিশিকো অ্যাটাক এমন একটা অ্যাটাক যেটা চিরোর তরলের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক, এবং এটা যদি সোজোর লাগে সোজো ল্যাটা ব্যাটা হয়ে যাবে, একবারে মনে করো যে পাঠার টুকরা হয়ে যাবে। কিন্তু যদি অ্যাটাকটা মিস হয় তাহলে চিরোর যে মিস্টিক কাটানার পাওয়ার, সেই কাটানার যে মিস্টিক পাওয়ারটা, রহস্যময় বা জাদুর পাওয়ারটা, সেটা চলে যাবে। তো বুঝতেই পারছো খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না কাগুরাবাসী তোমাদের কেমন লাগছে, তবে তারপরেও কাগুরাবাসী যেহেতু আমরা শুরু করেছি এটা আমরা শেষ করেই ছাড়বো ইনশাল্লাহ। এর সাথে চলবে হচ্ছে জুজুৎসু কাইসেন, এর সাথে চলবে কিংডম অফ রুইন, ওদিকে র্যান্ডম অ্যানিমেশনে চলবে হচ্ছে ব্লু লক, এবং ব্লু লকের সাথে আমরা মাঝে মাঝে সোলো দুই একটা সিনেমা আনবো। এবং আমাদের মাঝে কিন্তু আরেকজন আসতে চলেছে, সেটা হচ্ছে অয়ন্তিকা। তোমরা যারা পূর্বে থেকেই অ্যানিমেশনে ছিলে তারা কিন্তু অয়ন্তিকাকে চেনো, এবং আমি অয়ন্তিকাকে ইউজ করবো হচ্ছে জাপানিজ অসাধারণ কিছু সিনেমা রয়েছে। এইসব সিরিজের কারণে তোমরা সেই সব সিনেমা থেকে বঞ্চিত হচ্ছে, আমি চাই না তোমরা বঞ্চিত হওয়ার। আমি যেহেতু এত কাজ করতে পারবো না, এর জন্য আমাদের অয়ন্তিকার হেল্প লাগবেই। তো আমরা র্যান্ডম গ্রুপ সর্বোপরিভাবে সব দিক দিয়ে চেষ্টা করবো তোমাদের এন্টারটেইন করার জন্য, এবং তোমরা জেনে খুশি হবে যে আমাদের র্যান্ডম গ্রুপের মাধ্যমে মিনিমাম 15 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।